আচ্ছা, হ্যালো স্টুডেন্টস, তোমরা আচ্ছা আমার কথা শুনতে পাও নাকি? আর আমি স্ক্রিনটা শেয়ার দিছি, এই স্ক্রিনটা দেখতে পাও নাকি? এটা একটু বলো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 2:20 বাজে, আমাদের 3:20 পর্যন্ত টাইম আছে, 1 ঘন্টা। আমাদের স্টুডেন্টস নাম্বার কত দেখি, হচ্ছে 32। 32 হইলে এখানে আমাদের কয়জন আছে? 20 স্টুডেন্টস আছে। আচ্ছা, আমরা স্টার্ট করতে পারি তাই। আচ্ছা, সো এখানে ক্লাসটা রেকর্ড করতেছি, তো সো তোমাদের কারো কোশ্চেন্স থাকলে আমাকে সাথে সাথে আনমিউট করে কোশ্চেন করবা। সো কেউ কিছু না বললে আমি ধরে নেবো যে বুঝতে পারছি, তারপর আগে যাও। তো আজকের ক্লাসে আমাদের কাজ হচ্ছে চ্যাপ্টার 4টা আমরা শেষ করবো। চ্যাপ্টার 4 এর হচ্ছে আর 3টা ছোট ছোট টপিক বাকি আছে তোমার। আমি নামগুলো লিখে তারপরে স্টার্ট করি। তোমার একদম ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এটা ছোট একটা টপিক। তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার ইলেকট্রিক ডাইপোল নামে একটা টপিক আছে। আর 3 নাম্বার যেটা, সেটাকে বলা হয় হচ্ছে এনার্জি ডেন্সিটি। এই 3টা ছোট টপিক, এই 3টা টপিক দেখে আজকের ক্লাস এন্ড হবে আর কি। দেখি 1 বাই 1 আমরা একটু স্টার্ট করি। আমরা হচ্ছে গাউস ল পর্যন্ত পড়ছিলাম। সো গাউস ল এর পরে নেক্সট জিনিস তোমার এই ইলেকট্রিক পোটেনশিয়াল আসে। এই যে এই প্রবলেমটা আমরা ক্লাসে সলভ করছিলাম, এটা গাউস ল দিয়ে। সো আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল থেকে শুরু করব। সো ইলেকট্রিক পোটেনশিয়ালে আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে? এই পার্টটুকু একটু কাইন্ড অফ থিওরিটিক্যাল পড়াশোনা, তোমার এই পার্টে ম্যাথমেটিক্যাল একটু কম। সো হয়তো এই পার্টের জন্য তোমাদের খুব বেশি ম্যাথ করা লাগবে না, আমি কিছু তোমাদের একটা প্রবলেম শিট বা কিছু একটা দিয়ে দেবো। সো এই পার্টটা কাইন্ড অফ একটু থিওরিটিক্যাল হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা স্টার্ট করি যে এটা হচ্ছে ওয়ার্কের ডেফিনিশন দিয়ে শুরু হয়। সো এটা হচ্ছে একটা ওয়ার্কের ডেফিনিশন। সো এটা তোমরা এটার সাথে পরিচিত আগে থেকেই, যে তোমাদের একটা যদি ফোর্স থাকে, ফোর্স একটা ভেক্টর এফ, আর ডিস্টেন্স একটা ভেক্টর আছে, সাপোজ ডিএল হচ্ছে ছোট একটা ডিস্টেন্স। তো ফোর্সের সাথে ডিস্টেন্সকে তুমি যদি ডট গুণ করো তাহলে তুমি হচ্ছে ওয়ার্ক পাও। সো এটা ছিল হচ্ছে ওয়ার্কের ডেফিনিশন। সো এখন এটা তো ঠিক আছে ওয়ার্কের ডেফিনিশন, বাট এখানে ওয়ার্কের ডেফিনিশনে একটা মাইনাস সাইন দেওয়া আছে সামনে। দিস ওয়ান ইজ মাইনাস সাইন। আচ্ছা আমি বলি, এই যে এখানে একটা মাইনাস সাইন দেওয়া আছে। এখানে মাইনাস সাইন কেন দেওয়া আছে? যে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে যে ওয়ার্কটা বের করি, এই ওয়ার্ক হচ্ছে আমরা নিজেরা যেই কাজ করতে হয়, বুঝছো? এটা এক্সটার্নাল ওয়ার্ক, এক্সটার্নাল ওয়ার্ক বের করতে হয়, ঠিক আছে? এক্সটার্নাল ওয়ার্ক বলতে যে ধরো এখানে একটা চার্জ আছে, আমি নিজে আরেকটা চার্জকে এখানে নিয়ে আসতেছি, কি পরিমাণে ওয়ার্ক করতে হবে। তো এটা আমার ওয়ার্কটা বের করতে হবে, ঠিক আছে, আমার নিজের ওয়ার্ক। বাট এখানে যে ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সটা কিন্তু তোমার এই দুইটা চার্জের মধ্যকার ফোর্স, তাই না? এই চার্জকে কি পরিমাণে ফোর্স দিচ্ছে সেইটা কিন্তু আমার বের করতে হবে, যে আমি এই দিকে আনতে কি পরিমাণে কাজ করতে হবে। সো এটা হচ্ছে একটা একটা অপোজিট। তো এই যেহেতু অপোজিট, এই অপোজিটটা বোঝানোর জন্য সামনে হচ্ছে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। এটা জাস্ট আরেকবার একটু ক্লিয়ার করে বলি, তোমরা আরেকবার একটু দেখে নিলে বুঝতে পারবা। সাপোজ এখানে একটা তোমার কাছে চার্জ আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আরেকটা চার্জ আছে। তো এই গ্রিন চার্জটা রেড চার্জটার উপরে অবভিয়াসলি একটা ফোর্স দিবে। তো আমার কি করতে হবে? এই ফোর্সটাকে কাটায় উঠে ওকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? এইখানে যে ফোর্সটা আগে থেকে ছিল, মানে কি বল, এখানে যে চার্জটা আগে থেকে ছিল, ও যে পরিমাণে ফোর্স দিছে, আমাকে ওই ফোর্সের অপোজিটে কাজ করে একে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে বলছে ওয়ার্কটা বের করো। তো এই ওয়ার্কটা বের করার জন্য আমরা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট গুণ করি, বাট যেহেতু আমরা এই ফোর্সের অপোজিটে কাজ করতেছি, এই জন্য এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। তো এখানকার মাইনাস সাইনটা ওখান থেকে আসছে আর কি, এক্সটার্নাল ওয়ার্ক যেহেতু করতে হইতেছে এই জন্য আর কি। আর ফোর্সের সাথে
আমার যেই দিকে সরাইতেছি সেটা অপোজিট। এইভাবে জিনিসটা মনে রাখতে পারো। এটা বাকিটুকু হচ্ছে কাইন্ড অফ থিওরিটিক্যাল একটা ডিরাইভেশন, যে এখানে এফ এর বদলে জাস্ট কিউ ইন্টু ই লেখা হয়েছে। তোমার এই ফর্মুলা তোমরা আগে থেকে পরিচিত, ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে কিউ গুণ দিলে ফোর্স পাওয়া যায়। তো এটা হচ্ছে স্মল একটা ডিস্টেন্স ডিএল, স্মল ডিস্টেন্সের জন্য তোমার ওয়ার্ক ডান হচ্ছে ডিডব্লিউ। তো তুমি যদি ফুল ওয়ার্ক ডান বের করতে চাও তাহলে এই সাইডে একটা ইন্টিগ্রাল নিতে হবে, তোমার এই সাইডে একটা ইন্টিগ্রাল নিতে হবে। তো এইটাই আর কি, এখানে ইন্টিগ্রেশনটা নেওয়া হয়েছে, কিউ তো কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রাল সাইনটা এখানে চলে আসছে। তারপরে এই কিউটা ওই সাইডে নিয়ে যায় ডিভাইড দেওয়া হয়েছে, ডিভাইড দিলে তোমার ডাব্লিউ বাই কিউ হয়ে যায়। সো এখানে এই যে ডাব্লিউ বাই কিউ, এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ভি। ভি এর ডেফিনিশন ছিল হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এটার মানে হচ্ছে যে তোমার পার ইউনিট চার্জে কি পরিমাণে কাজ করতে হয় এইটা আর কি। তো এটা তুমি একটু ঐকিক নিয়ম করেও দেখতে পারো যে কিউ পরিমাণে চার্জের জন্য আমার কাজ করতে হয়েছে ডাব্লিউ, সো ইউনিট চার্জের জন্য আমার কাজ করতে হয়েছে কত, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। সো ইউনিট চার্জের জন্য যে পরিমাণে ওয়ার্ক করতে হয় সেই ওয়ার্কটাকেই আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল হিসেবে ডেফিনিশন দিছি। আর ডাব্লিউ বাই কিউ এটা তো আমাদের কলেজের ফর্মুলা, বাট আমাদের এখন অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এই ফর্মুলাটা ইউজ করতে হবে ইলেকট্রিক পোটেনশিয়ালের। ওকে, মোটামুটি ফর্মুলাটা দেখলাম কই থেকে আসলো। এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রুফ, তো এই প্রুফটা তোমাদের পড়া লাগবে। এটা হচ্ছে প্রুফের ডেফিনিশন হচ্ছে যে মানে স্টেটমেন্ট হচ্ছে একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল বের করা। তোমার কাছে একটা পয়েন্ট চার্জ আছে, সেই পয়েন্ট চার্জের জন্য তুমি ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে সেটা বের করবো। সো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনিশন আমরা একটু আগে দেখছিলাম, ইন্টিগ্রেশন করতে হবে, ই ডট ডিএল, সামনে একটা মাইনাস সাইন ছিল, দিস ফর্মুলাটা। তো সাপোজ আমরা হচ্ছে এখন, আচ্ছা এইটুকু আপাতত এখানে ধরো ভুলে যাও, এগুলা ধরো নাই, জাস্ট এইটুকু। এখন ইলেকট্রিক ফিল্ড ফর এ পয়েন্ট চার্জ, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা এইটা, এটা আমরা আগেও দেখছি, এটা গাউসের সূত্র দিয়ে আমরা ডিরাইভও করছিলাম। সো পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। আর একটা পয়েন্ট চার্জকে কিন্তু তোমার হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে নিতে হবে। একটা পয়েন্ট চার্জ যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করে, এটা সিলিন্ড্রিক্যালে তুমি নিতে পারবা না, এটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে নিতে হবে। সো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে তুমি যদি নাও, তোমার ডিএল এর একটা ডেফিনিশন থাকে, এই যে ডিএল হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য এইটা ছিল। সো এখন তুমি যদি এই কোয়ান্টিটিটা বের করো ইয়ার ডিএল ডট গুণ করে, সো এই দুটা ডট গুণ করলে, এখানে ডট গুণটা ইজি, যে এখানে দেখো এ আর আছে, এখানে এ আর আছে, সো এখানে এ আর এর সাথে হচ্ছে এটুকু আছে, এখানে এ আর এর সাথে ডি আর আছে, তো এইটুকু মাল্টিপ্লাই করলে তোমার এই জিনিসটা চলে আসে, জাস্ট এইটুকু আর এইটুকু নিয়ে মাল্টিপ্লাই করবো। আর থিটার কোনো কম্পোনেন্ট নাই, ফাই এর কোনো কম্পোনেন্ট নেই, এগুলা কাটা চলে যাবে। আলটিমেটলি ই ডট ডিএল তোমার ডট গুণের ফর্মুলাটা এরকম চলে আসলো। এই ফর্মুলাটা তুমি নিয়ে যে এই ইকুয়েশনের মধ্যে প্লাগ ইন করে দিবা। সো করে দিলে এরকম নেগেটিভ ইন্টিগ্রাল, এটা হচ্ছে ই ডট ডিএল এর ফর্মুলা। সো এখন ফর এক্সাম্পল তুমি হচ্ছে ডিআর মানে হচ্ছে আর এর উপরে একটা লিমিট দিতে হবে। ফর এক্সাম্পল তুমি লিমিট দিলা হচ্ছে একটা আর এ, আর এখানে একটা লিমিট দিলা সেটা হচ্ছে আর বি। সো লিমিট দিয়ে তুমি ইন্টিগ্রেশনটা পারফর্ম করবা। সো এই ইন্টিগ্রেশনের ইন ডিটেলস লাইন বাই লাইন আমি এটা এক্সপ্লেন করবো না, তোমরা ইন্টিগ্রেশনটা দেখবা, ইন্টিগ্রেশন এখানে পুরোটা করেও দেওয়া আছে। সো ফুল ইন্টিগ্রেশনটা করলে তোমার রেজাল্টটা এরকম আসে, ভি এ বি দিস ওয়ান। সো এই ফর্মুলাটা কি, এটা হচ্ছে তোমার একটা পয়েন্ট নিচি এ, একটা পয়েন্ট নিচি বি, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ভি যেটা পোটেনশিয়ালের ডিফারেন্স, তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো
এখন এই ফর্মুলায় তোমার কোন কোয়ান্টিটিটা কি সেটার একটু পরিচয় দেওয়া লাগবে। যেমন ফার্স্ট অফ অল কিউ কি, তো এই পরিচয়টা এই যে এখান থেকে দেখতে পারো। এখানে তোমার কিউ হচ্ছে যে যে চার্জটা ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করতেছে। আচ্ছা, এখানকার চিত্রটা ইনটুইটিভ না, আমি একটা চিত্র আঁকাই। এখানে সাপোজ তোমার কাছে কিউ একটা চার্জ আছে, এই কিউ চার্জের কারণে তোমার একটা পয়েন্ট চার্জ আমরা ধরছিলাম, এই পয়েন্ট চার্জের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হইতেছে এখানে, যে ফিল্ড লাইন্স গুলো দেখতে এরকম। সো তোমাকে বললাম যে এখানে সাপোজ একটা পয়েন্ট আছে, র্যান্ডম একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট হচ্ছে এ, আর এখানে একটা র্যান্ডম পয়েন্ট আছে যে পয়েন্ট হচ্ছে বি। তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে হবে। তো কিউ তো হচ্ছে যেই চার্জের কারণে ইলেকট্রিক ফিল্ডগুলো জেনারেট হয়েছে সেইটা, এটা বুঝলাম। বাট এখানে এই আর বি আর আর এ বলতে কি মিন করে? সেটা বলতে মিন করে অ্যাকচুয়ালি যে তোমার সাপোজ এখানে তো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, কোঅর্ডিনেট সিস্টেমের একটা অরিজিন আছে না? সাপোজ এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু বা অরিজিন। সো মূলবিন্দু থেকে এ বিন্দুর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয়েছে আর এ, আর মূলবিন্দু থেকে বি বিন্দুর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলা হয়েছে হচ্ছে আর বি। সো এটা হচ্ছে তোমার আর এ আর আর বি এর ডেফিনিশন হচ্ছে এইটা, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে হয়তো বা আমাদের তেমন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না, সো এটা আপাতত ইগনোর করলেই হবে। জাস্ট পরিচয়গুলো জানো। সো এটা প্রুফটা লাগবে, যে প্রুফটা হচ্ছে এখান থেকে শুরু। তোমার একটা পয়েন্ট চার্জের জন্য আমি দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলাটা বের করলাম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বাট এই এক্সাম্পলটা আমার কাছে ইনটুইটিভ মনে হয় না। আচ্ছা যাক, সো এই যে এখানে বইতে প্রুফটা দেওয়া আছে, এখানকার প্রুফটা খুবই ভাঙা ভাঙা, তো সো এখানে একসাথে করা আছে, এটা দেখতে পারো। আচ্ছা, আর নেক্সট হচ্ছে এখানে এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এই পার্টটুকু তোমাদের পড়তে হবে একটু। যে এটা হচ্ছে তোমার এই জিনিসটা, ইলেকট্রিক ফিল্ড ই হচ্ছে কনজারভেটিভ। এখন কনজারভেটিভ ওয়ার্ডটা তোমাদের জন্য নিউ, যে কনজারভেটিভ বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে। তো সেটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড লাগবে, যে কনজারভেটিভ বলতে কি মিন করতেছে। তো আমরা আগের একদম গোড়া থেকে শুরু করি। ফর এক্সাম্পল তোমার কাছে একটা চার্জ আছে, যে চার্জের কারণে কিছু এখানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে। সো তোমার কাছে এখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্টের মধ্যে তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটা বের করবা। সো পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হলে তোমাকে এ থেকে বি পয়েন্টে মুভ করতে হবে, তাই না? তোমার হচ্ছে ভি যেটা ছিল নেগেটিভ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল, এরকম ফর্মুলা ছিল। সো ই থেকে এ থেকে বি পর্যন্ত যাইতে হবে, তোমাকে ওয়ার্কটা বের করতে হবে, এরকম তো একটা ইয়া ছিল। যদি তুমি ওয়ার্ক দিয়ে বের করতে চাও, ওয়ার্ক বাই কিউ, সেটা হচ্ছে ওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে। তো এখন এখানে কথাটা হইতেছে যে তুমি সব এ থেকে বিতে যাবা, এখন এ থেকে বিতে তুমি কোন পথে যাবা? আমার যদি মনে হয় আমি এরকম একটা সার্কুলার পথে গেলাম, সেটা তুমি যাইতে পারো। অথবা তোমার যদি মনে হয় যে আমি ফার্স্টে এখানে গেলাম, দেন এই সাইডে গেলাম, তারপরে আমি বিতে আসলাম, সো এটা তো তুমি ডিফারেন্ট একটা পাথে গেছো। তো এখানে একটা পাথ দেখলাম, দুইটা পাথ দেখলাম, বা এখানে একটা দুইটা না, এখানে তো তোমার মাল্টিপল ডিফারেন্ট পাথস হইতে পারে। তোমার মনে হলো আমি এই দিক দিয়ে এই পথে ঘুরে আসলাম, সো এইটাও কিন্তু পসিবল। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি যে ডিফারেন্ট পথে এখানে যাইতেছো, সো এখানে প্রত্যেক ক্ষেত্রে কাজের মান কি সেম হবে নাকি কাজের মান ডিফারেন্ট হবে, এটা হচ্ছে কোশ্চেন। সেম হবে। হ্যাঁ, এখানে কাজের মান অবভিয়াসলি সেম হবে। এখানে কাজের মান সেম হবে, সেটার একটা আইডিয়া আমি দিতে পারি তোমাদেরকে। এটা জাস্ট আইডিয়ালিস্টিক আর কি, যে এটা জাস্ট মানে ব্যাখ্যা দিছে, কোনো নিউমেরিক্যাল ডিরাইভেশন না। যে এখানে বলছে যে ই এর মধ্যে শুধুমাত্র কিন্তু আর এর কম্পোনেন্ট আছে। সো তুমি যদি ডিএল এর যেদিকেই যাও না কেন, এই যে এখানে তোমার আর আছে, থিটা আছে, ফাই আছে, অর্থাৎ ডিএল বলতে তোমার যে কোনো দিকে মুভ করার অপশন আছে। তুমি আর এর দিকে যাও নাকি থিটার দিকে যাও নাকি ফাই এর দিকে যাও, তুমি যে কোনো দিকে মুভ করতে পারো, ডাজেন্ট ম্যাটার।
তুমি এই দুইটা যদি আলটিমেটলি ডট গুণ করো, ডট গুণ করলে তোমার শুধুমাত্র যেই আর এর কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটাই বাকি থাকবে। সো এটা দিয়ে বোঝা গেল যে আমি যেই পথেই যাই না কেন আমার ওয়ার্কের পরিমাণটা সেম থাকবে, আর হচ্ছে আমার ভোল্টেজ যেটা বা ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটার পরিমাণ হচ্ছে সেম থাকবে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ আর কি, ঠিক আছে। এই যে এখানে বলছে যে লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল বলতে বুঝাইতেছি যে এই ইন্টিগ্রেশনটা, এই লাইন ইন্টিগ্রেশনটা ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ অফ দ্য ইন্টিগ্রেশন। সো এই জিনিসটা যখন কোনো মানে ভেক্টর ফলো করবে তখন সেই ভেক্টরটাকে বলা হয় একটা কনজারভেটিভ। সো এটা দিয়ে দেখা গেল যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা কনজারভেটিভ। সো এটা তোমরা একটা ব্যাখ্যা হিসেবে মনে রাখবে। আচ্ছা, আর নেক্সট থিং আমাদের যেটা আসবে যে আমাদের এই যেটা কোর্স, এই কোর্সের ওয়ান অফ দ্য মেইন থিং যে আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন পড়বো। ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন ইলেকট্রোম্যাগনেটিক্সকে ফুল ভাবে ডিফাইন করে। সো ম্যাক্সওয়েলের একদম প্রথম ইকুয়েশনটা আমাদের পড়া হয়ে গেছে, যেটা ছিল, আচ্ছা এখানে রাবার, দিস ওয়ান, এটা ছিল হচ্ছে তোমার ডেল, আর ডেলের সাথে আমার কি জানি ছিল, এখানে রো ভি ছিল, ডেল ডট ভি ছিল না ই ছিল এখানে, মোস্ট প্রবাবলি আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। ডেল ডট ডি, আচ্ছা সরি, ডেল ডট ডি, ডেল ডট ডি এটা ইকুয়াল টু দিয়েছিল রো ভি। তো এটা ছিল হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডকে আমি ডাইভারজেন্স করলে চার্জ ডেনসিটি পাই, এটা ছিল ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন। তখন ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনটা শেখা লাগবে, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক্সের 2টা ইকুয়েশন আছে ম্যাক্সওয়েলের, আর ইলেকট্রোম্যাগনেটিক্সের 2টা ইকুয়েশন আছে। সো এখন এখানে আমরা যে ব্যাখ্যাটা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা কনজারভেটিভ। সো ইলেকট্রিক ফিল্ড যেহেতু কনজারভেটিভ, তো তুমি এই জিনিসটা বলতে পারো যে এ থেকে বিতে যাইতে, এই পথে যাইতে যে পরিমাণে কাজ করতে হয়, তোমার উল্টা দিকে আসতে হইলে সেম অ্যামাউন্টের কাজ করতে হবে, বাট কাজের তুমি চিহ্নটা দিলে চিহ্নটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এই পথে তোমার ডাব্লিউ কাজ করতে হলে তুমি উল্টা দিকে আসলে নেগেটিভ ডাব্লিউ কাজ করতে হবে। সো এই জিনিসটা তোমার ট্রান্সলেট করে যে এইটাতে এ আর বি এর ভোল্টেজ ডিফারেন্স তুমি যদি নাও আর বি আর এর ভোল্টেজ ডিফারেন্স নাও, তাহলে একটার একটার অপোজিট সাইনে থাকবে। সো এটা এত ওয়ার্ক দিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট এই ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ এই জিনিসটা বুঝতে পারলেই তুমি এই লাইনটা ডিরেক্টলি লিখতে পারবা। সো এখান থেকে পরের লাইন আসে হচ্ছে এইটা, দিস ওয়ান, ভিএবি প্লাস ভিবিএ ইজ ইকুয়াল টু 0। তো এখানে যেই কাজটা হইতেছে যে তোমার এ থেকে সবার ফার্স্টে বিতে যাওয়া হয়েছে, দেন বি থেকে হচ্ছে আবার এতে ব্যাক করা হয়েছে। এখন পাথ কোনটা সেটা তোমার আরবিটারি, তুমি নিজে চুজ করবা, বাট এ থেকে বিতে যাওয়া হয়েছে, বি থেকে এতে ব্যাক করা হয়েছে। তো এখানে যেই তখন ইলেকট্রিক ফিল্ডটা বের হবে, মানে এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করবা, এ থেকে বিতে গেছো তারপর এবার বি থেকে এতে আসছো, তখন এই ইন্টিগ্রেশনটাকে তোমার এখানে একটা এই গোল সাইন দিয়ে লিখতে হবে। এই গোল সাইন বলতে বোঝায় ক্লোজড পাথ ইন্টিগ্রেশন, ঠিক আছে। লাইন ইন্টিগ্রেশন বা পাথ ইন্টিগ্রেশন যাই বলো, এটা হচ্ছে ক্লোজড পাথ। ক্লোজড পাথ বলতে মিন করে তুমি যেখান থেকে স্টার্ট করবা তুমি ঘুরে ফিরে আবার ওই একই পয়েন্টে ফেরত আসবা। সো এটাকে বলা হয় ক্লোজড পাথ ইন্টিগ্রেশন, ঠিক আছে। সো এই যে এই জিনিসটা যেটা, যে তোমার এ থেকে বি এর ভোল্টেজ ডিফারেন্স একবার বের করছো, তারপরে বি থেকে এর আরেকবার ভোল্টেজ ডিফারেন্স বের করছো, তো এই জিনিসটা মিন করে তুমি এ থেকে বিতে যাওয়ার একবার ওয়ার্ক বের করছো, তারপরে বি থেকে এতে আসার আরেকবার ওয়ার্ক বের করছো। সো ওই জিনিসটাকে তুমি এইভাবে লিখতে পারো যে একটা ক্লোজড ইন্টিগ্রেশন বাট লাইন ইন্টিগ্রেশন, ক্লোজড লাইন ইন্টিগ্রেশন ই ডট ডিএল, এটাকে এইভাবে লেখা যায়। এই লাইন পর্যন্ত আই গেস সবার বুঝতে পারার কথা। এটা জাস্ট মানে কি বলবো, ফিজিক্সের জিনিসপাতি জাস্ট ক্যালকুলাসের ভাষায় লেখা, ঠিক আছে। ফিজিক্সের যে ওয়ার্ক ডান কিংবা ডট গুণন, ওই সেম জিনিসগুলা একটু ক্যালকুলাসের ভাষায় ইন্টিগ্রেশন দিয়ে লেখা। সো এখন এই লাইন থেকে এই লাইনে আসতে আমাদের একটা থিওরেম লাগবে, যে থিওরেমটা হচ্ছে স্টোকস থিওরেম। তো স্টোকস থিওরেম কি সেটা ইন ডিটেইলস আমাদের এখন আলোচনা করব না। তো স্টোকস, এটা থেকে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করলে এখানে আসে। সো আমি জাস্ট বলে দিই যে তোমার যদি একটা ক্লোজড লাইন ইন্টিগ্রেশন থাকে, এরকম ক্লোজড লাইন ইন্টিগ্রেশন, সেই লাইন ইন্টিগ্রেশনটাকে তুমি যদি একটা সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করতে চাও, তাহলে তোমার স্টোকস থিওরেমটা কাজে লাগে। সো লাইন ইন্টিগ্রেশনটা তোমার সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে। সো এটা করার জন্য একটা শর্ত আছে, যে শর্তটা হচ্ছে তোমার ভিতরে যেটাকে তুমি ডট গুণ করছো ডিএল এর সাথে, এখন হচ্ছে ওইটার কার্ল নিতে হবে, ডেল এর সাথে সেটার ক্রস গুণ নিতে হবে।
সো এটা স্টোকস থিওরেমের আমার কথা ছিল এইটা, ঠিক আছে, যে একটা লাইন ইন্টিগ্রেশনকে তুমি সারফেস ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হলে ভিতরে যেই কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটার কার্ল নিতে হবে। তারপরে হচ্ছে, সরি এখানে একটা ভেক্টর হবে, এটা ডট গুণ, তো সো এটা ভেক্টর হবে ডট ডিএস ইকুয়াল টু 0। স্যার হ্যাঁ বলো। ভি এর ফর্মুলা তো ই ডট ডিএল, তাহলে ভি এ বি প্লাস ভি বি এ করতেছি, তাহলে আমার দুইটা ই ডট ডিএল দরকার ছিল না? হ্যাঁ তুমি সেটা ঠিক বলছো, অ্যাকচুয়ালি ভিএবি প্লাস ভিবিএ হচ্ছে এইটা, তোমার সাপোজ এ থেকে বিতে গেছো, এটা হচ্ছে একটা ই ডট ডিএল, তারপরে হচ্ছে প্লাস দিয়ে আবার বি থেকে এতে আসছো, সেটা হচ্ছে ই ডট ডিএল। সো এই দুইটা ই ডট ডিএল মিলে তোমার আলটিমেটলি এ থেকে গেছো তারপরে বি তে ফেরত আসছো। সো এই দুটাকে একসাথে হচ্ছে এইভাবে লেখে ক্লোজ লাইন ইন্টিগ্রেশন। সো মোটামুটি আমরা দেখলাম। সো এখন এই লাইনটা থেকে দেখা যাচ্ছে যে তুমি এই জিনিসটাকে তুমি সারফেস ইন্টিগ্রেশন করে 0 পাইতেছো। সো এখন তোমার সারফেসের ভ্যালু তো আর 0 না, তাই না? তো সারফেসের ভ্যালু অবভিয়াসলি 0 না। তো সারফেসের ভ্যালু 0 না হইলে এখানে একটা কোয়ান্টিটি 0 হইতে হবে। সো কোন কোয়ান্টিটিটা 0? দিস ওয়ান ইজ, এই কোয়ান্টিটিটা 0। তো এখানে ভিতরে ডট ডেল ক্রস ই ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন চলে আসলো। সো এই ইকুয়েশনটা যেটা, এটাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা আমরা কি প্রুফ করলাম? এটা হচ্ছে আমরা ফার্স্টে তো প্রুফ দেখছি এইটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল ডিফারেন্স বের করা। আর সেকেন্ড প্রুফ হচ্ছে এইটা যে ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ। তোমাকে কি বলে, এখান থেকে একটু লিখতে হবে আগে, যে বইয়ের একটু ব্যাখ্যা লিখতে হবে ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ, তারপরে সেখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত চলে আসলো, যে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনটা আমরা ডিরাইভ করে ফেলতে পারলাম। আচ্ছা, সো এই দুটা প্রুফ হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আর এই 3 নাম্বার প্রুফ এটা এত ইম্পর্টেন্ট না, বাট এটা তোমাদের এটা কোনো এক্সামে আসবে না আর কি, এটা জাস্ট আমি তোমাদের পড়ার জন্য দেখাচ্ছি। যে তোমার এখানে এটা যদি আমি স্টার্ট করি, তোমার এখানে ইন্টিগ্রাল নিলে তোমার পুরো ভি আসতো, বাট ইন্টিগ্রাল না নিলে তোমার হচ্ছে ডিফারেন্সিয়াল ভি আসবে। সো এখন এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা, ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি একটা জিনিস ধরে নিতে পারো এভাবে, এটা আরবিটারি আমি ধরে নিছি, ইএক্স ইওয়াই ইজেড কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ইলেকট্রিক ফিল্ডের একটা কোয়ান্টিটি আমি ধরে নিছি। তারপরে ডিএল যেটা, এটা আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আর ডিএলটা ধরে নিছি। তো এখন তুমি যদি এই ই ডট ডিএল এটা বের করো, এটা ক্যালকুলেট করলে তুমি দেখবা হচ্ছে এইটা পাইতেছো, ঠিক আছে, ডট গুণ এই যে ইএক্স ডিএক্স ইওয়াই ডিওয়াই তার সাথে ইজেড ডিজেড, এটা আসে দিস ওয়ান। সো এটা ক্যালকুলেট করলে তোমার ডিভি এর সমান আসে, সামনে একটা মাইনাস সাইন আছে। এটা একটা জিনিস গেল। আর এখানে ক্যালকুলাসের একটা বিষয় আছে, ক্যালকুলাসের একটা বিষয় যেটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল, ঠিক আছে। এটা নিয়ে তোমরা হয়তো বা পরিচিত অনেকে থাকতে পারো, নাও থাকতে পারো, বাট আপাতত জাস্ট এটা তোমাদের ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোর্স কিংবা ভেক্টর ক্যালকুলাস কোর্স ওগুলাতে হালকা পাতলা থাকার কথা। জাস্ট আপাতত কেউ যদি না জানো তো জাস্ট এখন নতুন ভাবে জেনে রাখো যে টোটাল ডিফারেন্সিয়াল নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে তুমি যদি ডিভি বের করতে চাও, ডিভি বের করতে চাইলে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে লেখা যায়। এই যে এটা এক্স এর রেসপেক্টে, এটা ওয়াই এর রেসপেক্টে, এটা জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন গুলো লিখে সেগুলাকে তোমার ডিএক্স ডিওয়াই ডিজেড দিয়ে গুণ করে তারপরে সবগুলাকে যোগ করে দিতে হয়। তো এই জিনিসটাকে বলে হচ্ছে টোটাল ডেরিভেটিভ বা টোটাল ডিফারেন্সিয়াল যেটাই বলো। তো এটা নিয়ে আমাদের এত ঘাটাঘাটি করার কিছু নাই, আমরা জাস্ট ধরে নিলাম যে টোটাল ডিফারেন্সিয়াল এটা হচ্ছে, এটা আমরা আগে থেকে জানি এটা টোটাল ডিফারেন্সিয়াল। সো এটা একটা জিনিস গেল, আর এইটা একটা গেল। সো এই দুটো ইকুয়েশনকে তুমি যদি একটু কম্পেয়ার করো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে তোমার এখান থেকে চলে আসবে হচ্ছে ইএক্স, আর এখান থেকে চলে আসবে হচ্ছে ডিভি ডিএক্স, ঠিক আছে। ইএক্স না, সরি, সামনে তো মাইনাস সাইন আছে, সো মাইনাস সহ মাইনাস ইএক্স, মাইনাস ইএক্স এর ভ্যালু হবে হচ্ছে এইটার সমান, ডেল ভি ডেল এক্স এর সমান। তো ওই জিনিসটা লিখলে তোমার এটা আসে, ইএক্সটা আসে, এই দুটো ইকুয়েশন থেকে কম্পেয়ার করবা জাস্ট। তো সিমিলারলি তোমার ইউআই ইজেড এই দুটো আসে, যে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দিয়ে তোমার মানে একটা পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা ভি, এই ভি এর তুমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নাও, সামনে একটা মাইনাস সাইন দাও, তাইলে তুমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্টটা বের করতে পারবা। এইটা একটা ফর্মুলা চলে আসলো।
একইভাবে ইউআই আর ইজেড। সো এই তিনটা কম্পোনেন্ট যেটা বের করছি, তুমি যদি এই ই এর ইকুয়েশনে বসায় দাও, এখানে ইএক্স ইউআই আর ইজেড এর মধ্যে বসায় দাও, তাহলে ই এর ইকুয়েশনটা এরকম আসে। সো এখানে একটা ভি আছে, এখানে একটা ভি আছে, আর এখানে একটা ভি আছে। এই ভিটাকে তিনটা থেকে একসাথে নিয়ে বাইরে নিয়ে আসছি, দিস ওয়ান ইজ ভি। আর এইটুকু যেটা, এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে আমার নাবলা অপারেটরটা ডেল। সো আলটিমেটলি যেটা আমার লাস্ট ইকুয়েশনটা আসলো সেটাই ইম্পর্টেন্ট। এই যে ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে দিস টাইপ অফ ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু নেগেটিভ ন্যাবলা নিতে হবে, তারপরে এখানে ভি নিতে হবে। সো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে তোমার পোটেনশিয়ালের একটা সম্পর্ক। সাপোজ তোমাকে পোটেনশিয়ালটা বলে দিছে, তোমাকে কোশ্চেন করছে যে ইলেকট্রিক ফিল্ড বের করো, তখন তুমি কিভাবে বের করবা? যে এভাবে এটা গ্রেডিয়েন্ট নিতে হবে, গ্রেডিয়েন্ট নিলে তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে পারবা। সো এই প্রুফটা এটা তোমাদের এক্সামের জন্য লাগবে না, এটা জাস্ট আমি এই ফর্মুলাটা ডিরাইভ করলাম, ই ইজ ইকুয়াল টু নেগেটিভ ডেল ইনটু ভি। যে এটা দেখলাম। আচ্ছা, সো এক্সাম্পল 4.12, এটা আমি তোমাদেরকে বলে দেই, তোমরা বাসায় নিজেরা করতে পারবা তারপরে একা একাই। এটা জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা আমি বলে দিই, এটা নট দ্যাট হার্ড, এটা খুবই ইজি। তোমার হচ্ছে সাপোজ ইলেকট্রিক পোটেনশিয়াল আছে একটা, পোটেনশিয়াল দিয়ে তোমাকে হচ্ছে ডি বের করতে বলছে। ডি মানে বেসিক্যালি ই আর কি, এপসাইলন নট ইনটু ই করলে তুমি ডি পাবা। ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। তো ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে কি করে, তোমার এই যে কি করতে হয়, নেগেটিভ গ্রেডিয়েন্ট করতে হয়। সো এখানে যে ভি এর ফর্মুলাটা আছে, এই ভি এর ফর্মুলাটাকে তুমি এখানে গ্রেডিয়েন্ট করবা, গ্রেডিয়েন্ট করলে তুমি হচ্ছে ই এর ভ্যালু পাবা। ই এর ভ্যালু পাইলে তুমি এটাকে যদি এপসাইলন নট দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে হচ্ছে ডি এর ভ্যালু পাবা। আর ডিটাকে হচ্ছে তোমার এই পয়েন্টে ক্যালকুলেট করতে বলছে, ঠিক আছে? তোমার এটা কোন কোঅর্ডিনেটে আছে? আর থিটা ফাই, সো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আছে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এটা হচ্ছে আর, দিস ওয়ান ইজ থিটা, আর এটা হচ্ছে ফাই। আর থিটা ফাই এর ভ্যালু এখানে, এই যে এখানে বলেও দিছে আর থিটা ফাই। ইনপুট দিয়ে দিবা, ইনপুট দিয়ে দিলে তোমার হচ্ছে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা হচ্ছে এরকম। তো এটা আমি তোমাদের একটা হোম টাস্ক হিসেবে রাখলাম, যে এই গ্রেডিয়েন্ট যেটা আছে এই গ্রেডিয়েন্টটা তোমরা পারফর্ম করবা, ঠিক আছে? আমরা ক্লাসে কিছু গ্রেডিয়েন্ট করছিলাম আগেও, সো এটা পারার কথা, ঠিক আছে? না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবা যে এটা হয় নাই। আচ্ছা, 4.12 যে এখানে সলভ করা আছে, আমি যে করছিলাম এটা হয়। সো গ্রেডিয়েন্ট যেটা, ওখানে যদি ডিরেক্টলি ক্যালকুলেট করতে না পারো, এখানে তোমার ইন ডিটেলস ক্যালকুলেশন করা আছে। সো এখান থেকে দেখতে পারো ক্যালকুলেশনটা। আর তারপরে এ তো দেখলাম। আর সেকেন্ড থিং যেটা, যে তোমাকে বলছে যে ওয়ার্ক ওয়ার্ক বের করতে, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে তুমি একটা চার্জ মুভ করবা, সেই চার্জ মুভ করতে তোমার কত ওয়ার্ক করতে হবে সেটা বের করতে হবে। সো এটা রিলেটিভলি ইজি, এটা আহামরি কঠিন কিছু না। তোমার ওয়ার্ক বলতে ডাব্লিউ বের করতে বলছে। 10 মাইক্রোকুলম্ব হচ্ছে তোমার চার্জের ভ্যালু দিয়ে দিয়েছে। তো তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে মুভ করতেছো। সো তোমার পয়েন্ট বি হচ্ছে তোমার ফাইনাল পয়েন্ট, পয়েন্ট এ হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট। সো এইটা বের করতে হবে, ইউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। তোমার ভোল্টেজ ডিফারেন্সকে তুমি যদি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওয়ার্ক পাইতেছো। এখন এটা এটা প্রবলেমটা ইজি, এই সেকেন্ড প্রবলেমটা কঠিন কিছু না। এখন কোশ্চেন হচ্ছে তুমি এখানে ভিবিটা আর ভিএটা কিভাবে বের করবা, ভিবি আর ভিএ কিভাবে বের করবা? তো এখানে তো এই যে ভি এর ইকুয়েশন তোমাকে দিয়েই দিচ্ছে। তুমি যদি এ পয়েন্টের এখানকার কোঅর্ডিনেট গুলা এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে তুমি হচ্ছে ভিএ পেয়ে যাবে। সিমিলারলি তুমি এই বি পয়েন্টের কোঅর্ডিনেট এখানে ইনপুট দিয়ে দিবা, তখন তুমি হচ্ছে ভিবি পেয়ে যাবে। তারপরে এই চার্জের ভ্যালু কিউ দেওয়া আছে, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তুমি ডাব্লিউ পেয়ে যাবে। সেখানে মেথড 1 আমরা করতেছি না, মেথড 1টা খুবই রিগোরাস। আর আমরা মেথড 2টা করব, এটা ইজিয়ার। এটা হচ্ছে এই যে ডাব্লিউ হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা, কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। সো এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করে দেখানো আছে, এটা নিজেরা করে দেখবা। ওকে, সো
তো পোটেনশিয়াল মোটামুটি এ পর্যন্ত ছিল। সো পোটেনশিয়ালে কোশ্চেন না থাকলে আমরা একটু সামনে আগাই যাই। 250 বাজে, অ্যাকচুয়ালি আমাদের আগাইতেই হবে, আমার স্টিল 2টা টপিকস বাকি আছে। তো এটা সেকেন্ড টপিক হচ্ছে তোমার ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল জিনিসটা হচ্ছে যে তোমার জাস্ট ডেফিনিশন বলি, ডাইপোল হচ্ছে একটা পজিটিভ চার্জ থাকবে আর একটা নেগেটিভ চার্জ থাকবে। দুইটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ যদি তোমার খুবই স্মল ডিস্টেন্সে থাকে তাহলে সেটাকে বলে হচ্ছে ডাইপোল। তো প্র্যাকটিক্যালি ডাইপোলের অনেক অস্তিত্ব আছে। তুমি সাপোজ একটা HCl চিন্তা করতে পারো। HCl হচ্ছে একটা মলিকিউল। সো HCl এর মাঝখানে একটা কোভ্যালেন্ট বন্ড থাকে। সেই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা ক্লোরিনের দিকে বেশি শিফট হয়ে থাকে, কারণ ক্লোরিনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো সেই হিসেবে এটা হচ্ছে একটু নেগেটিভ, পার্শিয়ালি নেগেটিভ চার্জ, এটা পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়েছে। আর এখানকার মধ্যকার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তো অনেক কম, তাই না? একটা মলিকুল লেভেলের ডিস্টেন্স হয়ে গেল, তোমার ন্যানোমিটার লেভেলের ডিস্টেন্স থাকবে। সো এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রিক ডাইপোলের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো প্র্যাকটিক্যাল লাইফে অনেক ইলেকট্রিক ডাইপোল আছে। তোমার ওয়াটার মলিকিউল যেটা আছে H2O, ওয়াটার মলিকিউলেও ইলেকট্রিক ডাইপোল আছে। তো ডাইপোল নিয়ে একটু আলোচনাতে ইলেকট্রোস্ট্যাটিক্সে চলে আসা। প্লাস মাইনাস চার্জ তোমার হচ্ছে একটা ডিস্টেন্সে আছে, এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। সো এখন বেসিক্যালি ডাইপোল থেকে মেইন পড়া হচ্ছে একটা প্রুফ, ঠিক আছে? এই প্রুফটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই প্রুফটা তোমরা ভালো মতো পড়বা, হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের। সো এখন এখানে যেটা করছে যে ডাইপোল, প্রবলেমের স্টেটমেন্ট আমি বলি যে ডাইপোলের জন্য কি পড়তে হবে। সো এখানে এটা হচ্ছে অরিজিন, তোমার জেড অ্যাক্সিসের এখানে হচ্ছে, এখানে পজিটিভ চার্জটা আছে, এখানে নেগেটিভ চার্জটা আছে। এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে এখানে বলে দিছে, ডি হচ্ছে ডিস্টেন্স। তো তোমাকে বলছে যে এই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এখানে একটা পয়েন্ট আছে পি। তো তোমাকে বলছে পি পয়েন্টে তুমি ভোল্টেজটা বের করতে হবে আর পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, যে তোমার একটা ইলেকট্রিক ডাইপোল আছে জেড অ্যাক্সিসে। জেড অ্যাক্সিসে অরিজিন হচ্ছে মাঝখানে, অরিজিনের উপরে আর নিচে একটা ডাইপোল আছে। এই ডাইপোলের জন্য তোমার হচ্ছে পি নামে একটা পয়েন্ট আছে, অরিজিন থেকে যে পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, আর Q1 থেকে ওটা ডিস্টেন্স হচ্ছে R1, আর কিউ নেগেটিভ কিউ, যেটা নেগেটিভ কিউ থেকে ওটা ডিস্টেন্স হচ্ছে R2। এখন পি পয়েন্টে তোমাকে ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ড এই দুটা বের করতে হবে। সো ভোল্টেজ যেটা, ভোল্টেজের আমরা ডিরেক্ট ইকুয়েশনই ইউজ করে দিতে পারি, ভোল্টেজ নিয়ে কোনো প্রবলেম নাই। সো এখানে ভোল্টেজের জন্য আছে, আমি জাস্ট একটা কথা বলি যে তোমার VAB নামে একটা আমরা ভোল্টেজের ফর্মুলা দেখছিলাম, সেটা ছিল হচ্ছে Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 1/RB মাইনাস 1/RA, এটা ছিল ফর্মুলাটা। সো এটা ছিল হচ্ছে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তোমার এ পয়েন্ট ছিল ইনিশিয়াল পয়েন্ট, বি পয়েন্ট ছিল ফাইনাল পয়েন্ট। তো ফাইনাল পয়েন্টটা আগে হয়, ইনিশিয়াল পয়েন্টটা পরে হয়। এটা ছিল দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। বাট আরেকটা কথা আছে যেটাকে বলা হয় অ্যাবসলিউট পোটেনশিয়াল, ঠিক আছে? এটা তোমার বইয়ের ভাষায় হচ্ছে অ্যাবসলিউট পোটেনশিয়াল। অ্যাবসলিউট পোটেনশিয়াল মানে হচ্ছে একটা পয়েন্টের পোটেনশিয়াল। সাপোজ তুমি শুধুমাত্র এ পয়েন্টের পোটেনশিয়ালটা বের করতে চাও, তো শুধু একটা পয়েন্টের পোটেনশিয়াল বের করতে চাইলে তোমার আরেকটা পয়েন্টকে ইনফিনিটিতে ধরে নিতে হয়, ঠিক আছে? যেমন VAB কে আমরা বলতে পারি যে বি এর রেসপেক্টে এ এর পোটেনশিয়াল, এভাবে বলতে পারি। সো একটা পয়েন্টের পোটেনশিয়াল বের করলে যেই পয়েন্টটাকে রেফারেন্স ধরতে হয় সেই পয়েন্টটা ইনফিনিটিতে ধরতে হয়। তো বি পয়েন্টটাকে এখানে তুমি ইনফিনিটিতে ধরবা। তো তাইলে ফর্মুলাটা কিরকম আসে, Q/4πε0 1/r এর বি যেটা, তার মানে বিটা যদি ইনফিনিটিতে চলে যায় এটা ইনফিনিটি, ইনফিনিটি হয়ে সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এখানে 0 চলে আসবে। তো 0 চলে আসলে একটা টার্ম কাটা চলে গেলে শুধুমাত্র এখানে একটা টার্ম বাকি থাকে না, এ পয়েন্টের পোটেনশিয়াল বের করতে হলে এখানে শুধুমাত্র RA বাকি থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে একটু ভালোভাবে লেখা আছে, ফর্মুলাটা জাস্ট দেখতে হবে তোমাদের। এই যে এখান থেকে দেখো, তোমার হচ্ছে যদি জাস্ট এ পয়েন্টের পোটেনশিয়াল বের করতে চাও তাহলে তোমার একটা পয়েন্টকে ইনফিনিটি ধরতে হবে। সো আলটিমেটলি তোমার ইকুয়েশনটা এই টাইপে চলে আসে। আর যদি বি পয়েন্টের পোটেনশিয়াল বের করতে চাও তাহলে তোমার ইকুয়েশনটা এই টাইপে চলে আসে। আমার এই ইকুয়েশনটাই লাগবে, ঠিক আছে? স্যার নেগেটিভ হ্যাঁ, থাকবে না যখন Q/4πε0 দিয়ে এটা লিখবো? এটা ইন্টিগ্রেশন করলে নেগেটিভ সাইনটা চলে যাবে, দেখবা। আচ্ছা।
জি ইন্টিগ্রেশনটা পারফর্ম করলে দেখবে নেগেটিভ সাইনটা চলে গেছে। জি স্যার। আর এখন এই দুইটা বের করলে তুমি এখান থেকেও কিন্তু ভিএবি বের করতে পারো। তুমি ভিএবি বের করতে হলে তুমি জাস্ট হচ্ছে ভিবি থেকে ভিএ বিয়োগ করে দিবা। এইটা থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এই ইকুয়েশনটাও চলে আসে। সো এটা তুমি যেভাবে মনে রাখতে পারো, একটা পয়েন্টেরটা মনে রেখে তারপরে মাইনাস করে দিয়ে তুমি দুইটা ডিফারেন্সটা নিয়ে আসলা। তো আলটিমেটলি আমরা যেখানে ছিলাম যে আমার একটা পয়েন্টের পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এটা, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু ওই পয়েন্টের যে ডিসটেন্সটা, ওই পয়েন্টের ডিসটেন্সটা লাগে। তো এখানে এই যে ভি এর যে ফর্মুলাটা লিখছি কিউ বাই 4 পাই এপসাইলন নট, তোমার পজিটিভ কিউ এর জন্য ডিসটেন্স হচ্ছে কত r1। সো এটা লিখছে এইভাবে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, তারপরে লিখছে r1। আর নেগেটিভ কিউ এর জন্য তোমার চার্জের পরিমাণ হচ্ছে নেগেটিভ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r2। আর ইলেকট্রিক ফিল্ড একটা কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? এটা তোমরা অবভিয়াসলি জানো, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, বাট যদি পোটেনশিয়াল চাও, পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। দিস ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি। সো তুমি হচ্ছে কিউ ওয়ান এর জন্য পোটেনশিয়ালটা বের করলা, দিস ওয়ান, সরি পজিটিভ কিউ এর জন্য পোটেনশিয়াল বের করলা এটা, নেগেটিভ কিউ এর জন্য ডিস্টেন্সটার থেকে পোটেনশিয়ালটা তুমি বের করলা r2। সো এখন এটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি, এই দুটা স্কেলার কোয়ান্টিটির জন্য এই দুটা তোমার জাস্ট অ্যাড করে দিতে হবে। এটার সাথে তুমি জাস্ট সিম্পলি অ্যাড করবা এইভাবে। এখন এই দুটো যদি যোগ করো, যোগ করে দিলে তোমার এই যে এই ইকুয়েশনটা চলে আসে। সো এটা ফর্মুলেশনটা খুবই সিম্পল। এই চার্জের জন্য দুইটা চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা লিখবা, ফর্মুলা লিখে অ্যাড করে দিবা। সো এই ফর্মুলাটা আলটিমেটলি চলে আসে। সো এটাকে একটু তোমার কি বলে, এটাকে লসাগু বলে না, এটাই আর কি, দুইটা ভগ্নাংশ অ্যাড করে দিলে এরকম একটা ফর্মুলা আসে, r2 মাইনাস r1 ডিভাইডেড বাই r1 r2। সো এখন এখানে আর একটু কাজ করছে বেসিক্যালি, যে ফার্স্টে হচ্ছে তোমার এই r2 মাইনাস r1 এটাকে ধরছে, যে এটা কিভাবে বের করছে সেটা তোমাকে বলি। যে এখান থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছে, পারপেন্ডিকুলার ড্র করে তোমার হচ্ছে আচ্ছা এখানে এখানে যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, দেখছো এখানে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। সো এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ওই ট্রায়াঙ্গেলটা আমি এখানে বড় করে আঁকি, দিস ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের এই সাইডটার ভ্যালু কত, ডি। আর এখানে অনেক অ্যাপ্রক্সিমেশন করা হয়েছে, যে অ্যাপ্রক্সিমেশন একটা যেটা করা হয়েছে যে তোমার এখানে এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ধরা হয়েছে। এটা কিন্তু পারফেক্টলি থিটা হবে না, তাই না? এই দুটো কিন্তু প্যারালাল লাইন না। দেখো এইটা আর এটা কিন্তু প্যারালাল লাইন না। সো প্যারালাল লাইন না হইলে, এটা থিটা হইলে এটা কিন্তু থিটা হওয়ার কথা না। বাট এই দুটা অ্যাপ্রক্সিমেটলি থিটা ধরা হয়েছে কেন? কারণ একটা ইলেকট্রিক ডাইপোল থেকে এই পয়েন্টটা হচ্ছে অনেক বেশি দূরে ধরা হয়েছে। এটা ডাইমেনশন বলতে পারি, সাপোজ এই ডাইমেনশনটা হচ্ছে ন্যানোমিটার লেভেলে, আর এই ডাইমেনশনটা তুমি ধরো মাইক্রোমিটার লেভেলে। সো ন্যানো থেকে মাইক্রো একটা আরেকটা 1000 টাইমস বেশি। তো এই ডাইমেনশন ডিফারেন্সের জন্য এইটাকে থিটা ধরলে তুমি এই যে এই অ্যাঙ্গেলটা যেটা এখানকার এই ট্রায়াঙ্গেলের এই নিচের অ্যাঙ্গেলটাকেও তারা থিটা ধরছে। থিটা ধরে এখানে একটা ট্রাইগোনোমেট্রি ইউজ করছে। ট্রাইগোনোমেট্রি ইউজ করে সবার ফার্স্টে কস থিটা লিখছে। আর কস থিটা লিখলে কি হবে, সাপোজ এই নিচের এটা যেটা, এটাকে আমি ফর এক্সাম্পল একটা কিছু ধরে নিই, এ ধরে নিই। সো কস থিটা লিখলে তোমার হবে হচ্ছে এ ডিভাইডেড বাই ডি। নিচের যেই লেন্থটা, সেটা লেন্থ আসে হচ্ছে ডি কস থিটা। সো ওরা এই যে এই কাজটাই করছে, এই লেন্থটাকে একটু অ্যাপ্রক্সিমেট করে ডি কস থিটা লিখছে। আর এই ডি কস থিটাকেই ওরা বলছে এখানে এই যে r2 মাইনাস r1 এর যে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্সকে ওরা ডি কস থিটা বলছে। এই যে r2 হচ্ছে r1 এটা, r2 এটা, এই দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওরা বলছে এইটুকু। r2 মাইনাস r1 করলে তুমি হচ্ছে ডি কস থিটা পাবা। এখানে অনেক মানে অ্যাপ্রক্সিমেশন চলে আসছে। সো এটা অ্যাপ্রক্সিমেশনটা কাইন্ড অফ ভ্যালিড, কারণ এই ডাইমেনশনের ডিফারেন্স আছে বললাম তো। সো r2 মাইনাস r1 কে ওরা এখানে ডি কস থিটা লিখে দিছে অ্যাপ্রক্সিমেট করে। আর এখানে আরেকটা অ্যাপ্রক্সিমেশন আছে যেটা হচ্ছে r1 আর r2 যে গুণফল নিচে আছে, এটাকে হচ্ছে r স্কয়ার লিখছে। তো ওরা এই জিনিসটা অ্যাপ্রক্সিমেট করছে, r1 r2 আর r এই তিনটা ভ্যালু সমান। এখানে যে এই লেন্থটা r1 লেন্থটা, r2 লেন্থটা আর r এই তিনটা লেন্থকে সমান ধরছে। সমান ধরে এটাকে হচ্ছে r স্কয়ার লিখছে। r স্কয়ার লিখলে তোমার আলটিমেটলি এই v এর ফর্মুলাটা এরকম চলে আসে, v হচ্ছে q বাই 4 পাই এপসাইলন নট d cos থিটা ডিভাইডেড বাই r স্কয়ার।
আলটিমেটলি আমি তোমাদেরকে জাস্ট একটু ক্লিয়ার করি যে প্রুফটা অ্যাকচুয়ালি কি করলাম আমরা। এখানে প্লাস চার্জ আর মাইনাস চার্জ আছে, এই দুইটা চার্জের একটা মধ্যবিন্দু আছে, এন্ড এখানে একটা পয়েন্ট আছে পি। তো মধ্যবিন্দু থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আর, এইটা তোমাকে দেওয়া আছে। আর এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পাচ্তেছে যে মাঝখানের ডিস্টেন্সটা আর, আর এই মাঝখানের অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। এটা যদি দেওয়া থাকে তোমার পি পয়েন্টে, এখন তোমাকে বলছে যে ভি এর ভ্যালু কত তুমি বের করবা। সো এখান থেকে ভি এর ভ্যালু বের করলে ওরা যেটা দেখাইলো যে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট লিখতে হবে ডি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইভাবে লিখতে হবে। সো ভি বের করছে এখানে উইথ রেসপেক্ট টু এই দুটা ভ্যারিয়েবল ধরছে, আর আর থিটা। আর আর থিটার রেসপেক্টে তোমার হচ্ছে পোটেনশিয়ালের ভ্যালুটা এখানে বের করছে। তো আরটা কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে ডাইপোলের মিডল পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, আর এটা থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা। ওকে, সো এই যে এখানে একটা মেজর মিস্টেক হয়ে গেছে। মেজর মিস্টেক হচ্ছে আমি এটাই ভাবতেছিলাম যে থিটাটা কোন পাশ থেকে নেবে। থিটাটা হচ্ছে পজিটিভ চার্জের সাথে কি পরিমাণে অ্যাঙ্গেল করে আছে সেইটা নিস, যেখান থেকেই দেখতে পারো পজিটিভ চার্জের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা নিস। সো এখানে পয়েন্টটা ওইখানে থাকলে তোমার থিটা হবে এইটা, দিস ওয়ান। আচ্ছা, এখন ভি তো বের করলাম, এখন ভি এর এখানে তোমার আরেকটু ফর্মুলেশন করা লাগবে। 4:01 বাজে, আমাদের টাইম খুবই কুইকলি চলে যাচ্ছে। আচ্ছা, এই যে আমরা এখান থেকে দেখো, এখানে তোমার এই যে ভি এর এই ফর্মুলাটা আমরা বের করে নিয়ে এসেছি। সো এই ফর্মুলা বের করলে এখন হচ্ছে এখানে একটা কাজ করছে যে ডি কস থিটা, যেটা ডি কস থিটাকে এইভাবে লিখছে ডি আর এ আর এর গুণফল। ঠিক আছে, ডি আর এ আর এর গুণফল হচ্ছে ডি কস থিটা। দুইটা কোয়ান্টিটি ডট গুণ করলে কি হয়, ডট গুণ করলে হয় হচ্ছে একটা কোয়ান্টিটির ভ্যালু এ আর এর ভ্যালু। সো এখান থেকে আমি দেখাই ডি ডট এ আর করলে কি আসার কথা, ডি এর ভ্যালু হচ্ছে ডি, তোমার এ আর এর ভ্যালু কত 1, তার সাথে ডি আর এ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এখন এ আর ভেক্টরটা কি সেটা যদি দেখো, এ আর ভেক্টর হচ্ছে এই যে এইটা, এই বরাবর যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে এ আর হেড, আর বরাবর ভেক্টরটা এ আর হেড। আর তার মানে ডি নামে একটা ভেক্টর ধরা হয়েছে, ডি ভেক্টরটা হচ্ছে এই দিকে ধরা হয়েছে, এটা হচ্ছে ডি ভেক্টর। তো ডি ভেক্টর হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের ডিরেকশনে একটা ভেক্টর ধরা হয়েছে, যে ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। আর এ আর হেড যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে এই পয়েন্ট বরাবর, মানে মিডল পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে। সো তুমি যদি ডি ভেক্টরের সাথে এ আর ভেক্টরের ডট গুণ করো, তাহলে হচ্ছে তুমি কি পাবা, ডি কস থিটা পাবা। সো ডি কস থিটাকে ওরা ডি ডট এ আর লিখছে। সো ডি আর এ আর এর পরিচয় হচ্ছে এইটা। ওকে, দেন এখানে আরেকটা কাজ করছে যে এখানে এই কিউ আর ডি এইটুকুকে একসাথে ওরা পি ভেক্টর নাম দিয়ে লিখছে। তো এটা হচ্ছে একটা নতুন কোয়ান্টিটি পি ভেক্টর। পি ভেক্টর হচ্ছে কিউ, তার সাথে হচ্ছে ডি, এটা হচ্ছে পি ভেক্টর। সো পি ভেক্টর একটা নাম আছে, পি ভেক্টরকে বলে ডাইপোল মোমেন্ট। সো পি ভেক্টরকে বলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বের করতে হইলে তোমার হচ্ছে একটা ইয়া নিতে হয়, একটা চার্জ নিতে হয়, আর দুইটা চার্জের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্স ভেক্টরটা নিতে হয়। এই দুটা নিয়ে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে হচ্ছে তুমি ডাইপোল মোমেন্টটা পাবা। তো এই যে এখান থেকে ডাইপোল মোমেন্টের রেসপেক্টে হচ্ছে ভি এর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা এখানে লেখা হলো। ওকে, ভি তো গেল, ভি এর পরে এখন জাস্ট ইলেকট্রিক ফিল্ড বের করা। সো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য ফর্মুলাটা আমরা একটু আগে ডেভেলপ করছি, নেগেটিভ দিয়ে তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট করতে হবে, নেগেটিভ দিয়ে গ্রেডিয়েন্ট করতে হবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে গ্রেডিয়েন্টের ফর্মুলাটা তোমাদের মনে নাই, যদিও এটা মনে রাখার কিছু নেই, এই দিস ওয়ান। এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে তোমার ইয়ার ফর্মুলাটা, মানে হচ্ছে কি বলে গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলাটা। সো এখানে তোমার হচ্ছে ইন ডিটেইলস জিনিসটা ক্যালকুলেট করা আছে, যেমন তোমার এই যে ডেল ভি ডেল আর, এটা আলাদা করে বের করা আছে এখানে। তারপরে ডেল ভি ডেল থিটা, এটা এখানে বের করা আছে। তারপরে ডেল ভি ডেল ফাই, এটাও এখানে আগে থেকে বের করা আছে। তো এই ক্যালকুলেশনটা, এটাও তোমাদের হোম টাস্ক, এখানে যে ক্যালকুলেশনটা দেখবা বুঝতে পারো নাকি। এই ক্যালকুলেশনটা করে তারপরে তুমি যদি এখানে ইনসার্ট করে দাও সবগুলা ভ্যালু,
তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এরকম একটা ফর্মুলা পাবা। সো তোমাদের এই গ্রেডিয়েন্টটাও তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে এটা করে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা দেখবা যে এই পর্যন্ত তুমি মিলাইতে পারতেছো নাকি। আচ্ছা, এখানে এই ফর্মুলাটা খুবই শর্টকাটে করা আছে, মানে এটা ইন ডিটেলস করা নাই। তো তুমি এখান থেকে দেখো, এখানে লাইন বাই লাইন ডিটেলস করা আছে, তো এটা দেখলে বুঝতে পারবে ই এর ফর্মুলা এটা। সো এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ছিল আমাদের, এই প্রুফটা বিশেষ করে, যে একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য তোমার ভোল্টেজের ভ্যালু আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করা। আচ্ছা, আর এখানে তেমন ইম্পর্টেন্ট কথা বলা নাই। ইলেকট্রিক ফ্লাক্স আমরা দেখছিলাম, তো এই যে লাইনগুলাকে আমরা ফ্লাক্স হিসেবে বলছিলাম, এখন সেগুলোকে ফ্লাক্স লাইন হিসেবে নামকরণ করা হয়েছে, জাস্ট আর কিছু না। এখান থেকে জাস্ট আরেকটা কনসেপ্ট আছে নতুন, এটা জাস্ট বলে দিয়ে তখন হচ্ছে তোমার ইয়া শেষ, তখন ডাইপোলও শেষ হয়ে গেছে। তো এখানে যেটা কথা বলা আছে যে এই যে ইকুই পোটেনশিয়াল লাইন বা ইকুই পোটেনশিয়াল সারফেস, এটা বলতে কি মিন করতেছে? সাপোজ তোমার কাছে একটা পয়েন্ট চার্জ আছে কিউ প্লাস কিউ। সো পয়েন্ট চার্জের জন্য তুমি যদি পোটেনশিয়ালের ফর্মুলা লেখো 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর আসে ডিস্টেন্স। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে ভোল্টেজটা হচ্ছে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। তো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে পোটেনশিয়ালের ভ্যালুও কি থাকবে, সেম থাকবে। সো কিউ থেকে সাপোজ এইটুকু ডিস্টেন্সে এই পয়েন্টে যে পোটেনশিয়ালের ভ্যালু, এখানে যদি নেই এই পয়েন্টেও পোটেনশিয়ালের ভ্যালু তো সেম। একইভাবে তুমি যদি সেম ডিস্টেন্স নিয়ে চারপাশে যাইতে থাকো তাহলে পোটেনশিয়ালের ভ্যালু কি হবে, সেম হবে। ঠিক আছে, সো এখানে তুমি চারপাশে যাও, 3 ডাইমেনশনালি চারপাশে গেলে তোমার পোটেনশিয়ালের ভ্যালুটা সেম থাকবে। তো এটা আমি এভাবে বলতে পারি যে তুমি কিউকে সেন্টার করে যদি এরকম একটা স্ফিয়ার রাখো, এটা হচ্ছে একটা স্ফিয়ার, একটা ফুটবল চিন্তা করতে পারো, যে কিউ হচ্ছে ফুটবলের মাঝখানে আছে, এটা হচ্ছে ফুটবলের বাইরের চামড়াটা। সো এই পুরা সারফেসের মধ্যে সব জায়গায় আর এর ভ্যালু সেম। তো সব জায়গায় যেহেতু আর এর ভ্যালু সেম, তো এই যেই একটা মানে স্ফেরিক্যাল সারফেসটা, এই স্ফেরিক্যাল সারফেসের উপরে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, সব পয়েন্টে হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা সেম থাকবে। সো এই ধরনের সারফেসকে বলা হয় হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, যে এটা হচ্ছে এমন একটা সারফেস যেই সারফেসের যে কোনো পয়েন্টের উপরে ভোল্টেজের ভ্যালুটা সেম থাকে। আচ্ছা, এই যে হ্যাঁ, এই ফর্ম এটা দেখে মোটামুটি একটু গেস করতে পারো যে ওরা হচ্ছে অনেকগুলো স্ফিয়ার নিছে। দেখো এটা হচ্ছে একটা ছোট স্ফিয়ার, এটা একটা বড় স্ফিয়ার, আর এটা হচ্ছে আরো একটা বড় স্ফিয়ার। তো এই যে বড় স্ফিয়ার যেটা, এটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। একইভাবে ভিতরে যে ছোট স্ফিয়ারটা আছে সেটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তো এখানে যে যতগুলা স্ফিয়ার আছে সবগুলা স্ফিয়ার নিলে একটা স্ফিয়ার যদি চিন্তা করো তাইলে হচ্ছে ডিস্টেন্সের ভ্যালুগুলো সেম। তো এই জন্য এই স্ফিয়ারের উপরে পোটেনশিয়ালটা সেম হবে। এই জন্য এটাকে হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস বলা হয়। ঠিক আছে, এই থ্রি তে এভাবে দেখানো হয়েছে, আর 2D তে আঁকলে তো তোমার এভাবে স্ফিয়ার আঁকানো পসিবল না। সো 2D তে আঁকলে তোমার এভাবে ইয়া দিয়ে দেখায়, সার্কেল করে দেখায়। তো এটা তোমার হচ্ছে এই যে এখানে ইকুইপোটেনশিয়াল সারফেসটা দেখানো আছে, এটা 2D তে দেখানো আছে। দিস ওয়ান ইজ 2D। আর এই সেম ফিগারটাকে তুমি 3D তে ট্রান্সলেট করলে ফিগারটা এরকম কিছু একটা হবে। তো এটা জাস্ট ডেফিনিশন লাগবে আমাদের, যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি আর ইকুইপোটেনশিয়াল লাইন কি আর কি। সো এখন সাপোজ তোমার কাছে একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আছে। তো ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে তুমি একটা পয়েন্ট নিছো এ, আরেকটা পয়েন্ট নিছো হচ্ছে বি। এখন তুমি চাইতেছো যে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে মুভ করব। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করলে তোমাকে কাজ কত সেটা বের করতে বলছে। সো ডাব্লিউ কি হবে, কি ইন্টু ভিবি মাইনাস ভিএ। সো এটা যেহেতু ইকুইপোটেনশিয়াল সারফেস, ভিবি আর ভিএ সেম, তো এটা হচ্ছে জিরো হয়ে যায়। তো ওয়ার্ক ডান হয় হচ্ছে জিরো। তো ইকুইপোটেনশিয়াল সারফেসের এটা হচ্ছে একটা প্রপার্টিস, যে ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে তুমি যদি একটা চার্জকে মুভ করো, যেদিকেই মুভ করাও না কেন, তোমার কোনো এখানে ওয়ার্ক ডান করতে হবে না। আচ্ছা,
আমরা লাস্ট টপিকে চলে আসছি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি বলে আর কি। So, এটা নিয়ে খুব বেশি ইন ডিটেলস আলোচনা নাই, এটা জাস্ট টপিকটা কি সেটা জানতে পারলেই হয়েছে। সো এখন এনার্জিটা কোন জায়গা থেকে আসে সেটা জাস্ট একটা আইডিয়া দিছে ওরা এখানে। সাপোজ তোমার কাছে এতটুকু একটা জায়গা আছে, এই জায়গায় তুমি বাইরে থেকে একটা চার্জ Q1 নিয়ে আসছো, তারপরে তোমার মনে হলো যে আরেকটা চার্জ আমি নিয়ে আসবো Q2। তো Q2 যদি নিয়ে আসো তোমাকে কিন্তু একটা ওয়ার্ক ডান করতে হবে, ঠিক আছে? এখানে Q1 চার্জের জন্য অলরেডি এখানে কিছু ইলেকট্রিক ফিল্ড আছে, Q1 চার্জ যেটা আগে থেকে আছে ওই চার্জের জন্য কিছু ইলেকট্রিক ফিল্ড আছে। তো তুমি যদি এখানে Q2 নিয়ে আসতে চাও তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। তারপরে তুমি সাপোজ Q2 নিয়ে এখানে বসাই দিছো, সো Q2 এর জন্য নিজের আবার আরেকটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে সে। তো তুমি এখানে যদি থার্ড একটা চার্জ নিয়ে আসতে চাও তোমাকে আরো বেশি কাজ করতে হবে। তো আলটিমেটলি কথা হচ্ছে এইটা যে আমি যেইটুকু এরিয়া নিয়ে কাজ করতেছি ওখানে তুমি যদি বাইরে থেকে কোনো চার্জ নিয়ে আসতে চাও তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? আর কাজ যেটা, কাজ আর এনার্জি একই জিনিস, তাই না? তোমরা এটা কলেজে পড়ছো যে কাজ শক্তির নিত্যতা সূত্র নামে একটা সূত্র ছিল, অথবা ইংলিশে বললে সেটাকে বলে ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স। তো এই ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স যেটা আমাকে বলে যে আমি একটা সিস্টেমে যে পরিমাণে কাজ করব সেই কাজটা ওই সিস্টেমে এনার্জি হিসেবে জমা থাকবে। তো এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্সটা ছিল, ঠিক আছে? আলটিমেটলি এটা আমরা পড়ে আসছি আগে থেকে অনেক। তো সাপোজ তোমার এই যে এখানে একটা ইট আছে, এই ইটটাকে তুমি হচ্ছে এখানে উঠাইছো, এই সাইডে উঠাইছো। সো একটা ইটকে উপরে উঠাইলে ওর মধ্যে mgh পরিমাণে তুমি ওয়ার্ক ডান করতে হয়েছে, ওই ওয়ার্কটা হচ্ছে ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চয় হয়ে আছে। এটা হচ্ছে কথা। এখন সাপোজ এখানে একটা জিনিস রেখে তুমি ইটটা যদি ওখান থেকে ফালায় দাও তাহলে ইটটা এসে ওকে ড্যামেজ করতে পারবে। তো এই ড্যামেজ করার এনার্জিটা কোথা থেকে আসলো, যে আমি শুরুতে ওর উপর যে ওয়ার্ক ডান করছিলাম ওই ওয়ার্কটা হচ্ছে ওর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হয়েছিল। তো সে ওই এনার্জিটা ইউজ করে এরপরে সে এক্সটার্নাল কিছু কাজ করতে পারে। জিনিসটা এরকমই যে ইলেকট্রোস্ট্যাটিক্সেও তো ফিজিক্সের এই প্রিন্সিপালটা ফলো করবে, যে তুমি যদি এই চার্জগুলো নিয়ে আসতে কিছু পরিমাণে কাজ করে করে নিয়ে আসছো, ওই কাজটা হচ্ছে এখানে এনার্জি হিসেবে স্টোর হয়ে আছে। তো এই এনার্জিটাকেই বলা হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। সো এখানে খুবই রিগোরাস একটা প্রুফ দেওয়া আছে, এটা তোমাদের যদি কারো কিউরিওসিটি থাকে তাহলে দেখতে পারো, বাট আমার কাছে মনে হয় এটা তোমার আর কি প্রুফটা দেখা লাগবে না। এখান থেকে জাস্ট আমাদের আলটিমেট ফর্মুলা দিচ্ছে, প্রুফটা অনেক হিউজ একটা প্রুফ, এখানে ভেক্টর ক্যালকুলাসের কি কি যেন ফর্মুলা ইউজ করছে, বাট আলটিমেটলি আমাদের লাগবে হচ্ছে ফাইনাল ফর্মুলাটা। সো এই ফর্মুলাটা লাগবে আমাদের, যে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করার ফর্মুলা, ডব্লিউ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে এইটা, যেখানে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? মানে তুমি এই জায়গাটুকুর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করতেছো, তো ওই জায়গা থেকে কি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড বের হয়ে আসতেছে সেই ইলেকট্রিক ফিল্ডটা তোমার জানতে হবে। তারপরে তুমি যদি এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করো তাহলে তুমি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা। তো এখান থেকে খুব বেশি পড়া নাই, জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক্স এর মানে এনার্জি কনসেপ্টটা দিলাম যে এনার্জিটা কোন জায়গা থেকে এখানে আসলো। আর সেকেন্ড থিং যেটা, যে এখানে ফর্মুলাটা জাস্ট একটু জানা লাগবে তোমার। আর ম্যাথমেটিক্স হচ্ছে তোমাদেরকে আমি কিছু দাগায় দেবো, ওইগুলা দেখবা। সো এই যেটুকু পড়াইলাম তার সাথে রিলেভেন্ট কিছু প্রবলেম দিয়ে দেবো। So, এখন নেক্সট দিন কি আমরা তাহলে ম্যাথ দেখবো? এই না, এখান থেকে আর ম্যাথস দেখার সুযোগ নাই, এখন তোমাদের ফার্স্টের দিকে যথেষ্ট ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখন বেসিক্যালি ইন্টিগ্রেশন গুলা, তারপরে ইন্টিগ্রেশনের লিমিট গুলা কিভাবে দিবা, সো এই জিনিসগুলা তোমার হচ্ছে কি বলে, মানে অলরেডি তোমরা জানো। সো এখন জাস্ট তোমাদেরকে বলে বলে দেবো, তোমরা হচ্ছে করবা, আর প্রবলেমস গুলা যেগুলো আছে প্রবলেমস গুলো আমরা ক্লাসে ডিসকাস করবো। ঠিক আছে, এক সেকেন্ড একটু ওয়েট করো।
আচ্ছা, So, এখন তোমাদের এখান থেকে নেক্সট যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানকার এই প্রবলেমটা। এখন তোমাদের প্রবলেম হচ্ছে এখন অ্যাকচুয়াল ফুল লাইন বাই লাইন করে দেওয়াটা সুযোগ নেই। আমি হচ্ছে তোমাদেরকে ইয়া করব, মানে ফর্মুলেট করে দেবো, ইন্টিগ্রেশন পর্যন্ত হয়তো করে দেবো, তোমার বাকিটুকু নিজেরা করতে হবে। তো এখানে এটা হচ্ছে এই এই ধরনের প্রবলেম আমরা আগের দিন ক্লাসে সলভ করছিলাম। এটা হচ্ছে সাপোজ রো ভি হচ্ছে দিস ওয়ান, এখান থেকে তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে। সো এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা আমরা আগে বের করছিলাম, যে ভলিউম চার্জ ডেনসিটি থেকে ইলেকট্রিক ফিল্ডটা বের করা। সো কোথায় গেল? আচ্ছা, এখানে সামহাউ কোথায় লিখছিলাম আমি। আচ্ছা নাই, ওটা মেবি ছবিতে আসে না, যাই হোক। সো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে আমরা বের করছিলাম। সো ইলেকট্রিক ফিল্ডে দুইটা আমরা ইকুয়েশন আমরা পাইছিলাম, যে যে আর গ্রেটার দেন আর এর জন্য ইলেকট্রিক ফিল্ডের একটা ইকুয়েশন ছিল, তারপরে হচ্ছে এই জিরো থেকে, এটা জিরো লেখে নেই এখানে, জিরো থেকে আর পর্যন্ত এইটা আরেকটা ইকুয়েশন ছিল। সো এই দুটা প্রুফ করছিলাম আমরা। সো এখন ওই প্রবলেমটাই সেম প্রবলেম, জাস্ট হচ্ছে তোমার এখানে ভি বা ইলেকট্রিক পোটেনশিয়ালটা বের করতে বলছে। সো এখন পোটেনশিয়াল বের করতে হলে তোমার তো আগে ইলেকট্রিক ফিল্ড জানা লাগবে। সো ইলেকট্রিক ফিল্ড না জানলে তুমি পোটেনশিয়াল কিভাবে বের করবা? সো ইলেকট্রিক ফিল্ডটা যদি পোটেনশিয়াল বের করতে বলে তাহলে ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকবে তোমাকে আগে থেকে। সাপোজ ইলেকট্রিক ফিল্ডে দুটো ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, এইটা একটা ইকুয়েশন আর এইটা একটা ইকুয়েশন, ঠিক আছে? সো এখন তুমি সাপোজ ইলেকট্রিক ফিল্ড বের করবা, সরি ভোল্টেজ বের করবা। তো ভোল্টেজ বের করার ফর্মুলা তো আমরা জানি, যে দিস ওয়ান। তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করলে তুমি হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা পাবা। তো ই হচ্ছে এইটা, আর ডিএল তো দেখছিলাম, ডিএল এর সাথে তুমি যদি ডট গুণ করো তোমার হচ্ছে শুধুমাত্র এইটা লাগবে না, আমরা দেখছিলাম ডি আর এ আর হ্যাট, এইটা জাস্ট লাগবে। তো ইলেকট্রিক ফিল্ড এটা তুমি ডট গুণ যদি করো, এটা ডিএল, যেটা ডিএল এর জাস্ট এই কম্পোনেন্টটা আমার লাগবে। সো এই দুটো যদি ডট গুণ করো, ডট গুণ করলে কি আসবে তোমার, এখানে এইটুকু আসবে, আর এখান থেকে হচ্ছে তোমার ডিআরটা আসবে, রো নট আর কিউব ডিভাইডেড বাই বড় আর 3 এপসাইলন নট আর স্কোয়ার, তার সাথে আছে ডিআর। তো এই জিনিসটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে। সো এই ইন্টিগ্রেশনটা এখানে দেওয়া আছে। এটা বেসিক্যালি এই যে এইটুকু কনস্ট্যান্ট না, এই কনস্ট্যান্টটাকে তারা বাইরে নিয়ে গেছে। কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে গেলে এই যে এইটুকু আসে, তোমার 1/r² আসে, ওই 1/r² কে ইন্টিগ্রেট করছে। তো 1/r² কে ইন্টিগ্রেট করলে কত হয়, সেটা হয় -1/r আসে। তো ইন্টিগ্রেশনটা তোমরা করবা, আমি জাস্ট বলি এখানে অ্যাকচুয়াল প্রবলেমটা তোমাদের কোথায় হবে সেটা আমি বলি। সো ইন্টিগ্রেশন করলে এখানে কিন্তু ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেয় নেই, তাই না? ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেয় নেই। সো ইন্টিগ্রেশনের একটা পয়েন্টে যেহেতু ভোল্টেজ বের করতেছি, এটার লিমিটটা ইনফিনিটি থাকা উচিত ছিল, ঠিক আছে? ইনফিনিটি থেকে আর পর্যন্ত থাকা উচিত ছিল। সো ইনফিনিটি থেকে আর পর্যন্ত ধরে যদি তুমি এটা ইন্টিগ্রেট করো, তাহলে হচ্ছে তুমি দেখবা এখানে C1টা থাকবে না, এইটুকু চলে আসবে। তো এইটা হচ্ছে ওয়ান ওয়ে, তুমি এইভাবে একটা করতে পারো। আর ওরা সেকেন্ড আরেকটা ওয়েতে সলভ করছে এখানে, যে ইন্টিগ্রেশন করে ওরা ইন্টিগ্রেশনের সাথে একটা কনস্ট্যান্ট দিয়ে দিছে, যে একটা ইন্টিগ্রেশন করলে তো একটা কনস্ট্যান্ট থাকে, তুমি যদি লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করো তোমাকে একটা কনস্ট্যান্ট দিতে হয়, ওরা এই কনস্ট্যান্টটা করছে। তো কনস্ট্যান্টটা বের করছে। এখন কনস্ট্যান্ট বের করার জন্য ওরা একটা ইকুয়েশন ইউজ করছে, যে এই ইকুয়েশনটা ইউজ করছে যে ভোল্টেজের মধ্যে তুমি যদি আর এর ভ্যালু ইনফিনিটি বসায় দাও তাহলে জিরো আসবে। ওরা এই জিনিসটা ধরে নিছে, এটাকে বলে রেফারেন্স পোটেনশিয়াল, যে ইনফিনিটিতে ভোল্টেজের ভ্যালু জিরো, তাই না? ভোল্টেজ ডিফারেন্স বের করতে হলে তো একটা পয়েন্টকে রেফারেন্স ধরতেই হয়। তো জেনারেল রুল যেটা আমাদের, এইটা ধরতে হয় যে ইনফিনিটিতে ভোল্টেজের ভ্যালুটা জিরো হয়, এই জিনিসটা ধরতে হয়। সো এখন এইটা এখানে প্লাগ ইন করে দিছে, এখানে আর এর ভ্যালু ইনফিনিটি বসায় দিলে এই পুরো ভ্যালুটা হচ্ছে তোমার জিরো আসবে, 0 + C1 = 0। এখান থেকে C1 এর ভ্যালুটা হচ্ছে জিরো আসে। সো এইটা একভাবে করছে, তোমরা এইভাবেও করতে পারো জিনিসটা। আচ্ছা, সো সিমিলারলি তোমার সেকেন্ড যেটা, এখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করছে, ইন্টিগ্রেট করে এখানেও একটা কন্ডিশন অনুযায়ী তোমার C2 এর ভ্যালুটা এখান থেকে বের করছে। তো ইন্টিগ্রেশনটা পারফর্ম করে তারপরে দুইটাকে তুমি যদি একসাথে লিখে দাও, একসাথে লিখলে তোমার কাইন্ড অফ এরকম একটা ইকুয়েশন আসে, ঠিক আছে? সো এখন এটাই। আর ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বের করার জন্য তোমাকে এই যে এই কাজটা করতে হবে।
সো ই স্কোয়ার নিতে হবে, ঠিক আছে। ই হচ্ছে এটা, ই এর স্কোয়ার নিলে তোমার এই যে স্কেলার যেটা জাস্ট এইটার স্কোয়ার চলে আসবে। ই স্কোয়ার মানে হচ্ছে তোমার এটা হবে রো নট স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 3 এপসাইলন নট। আর তোমাকে হচ্ছে একটা ভলিউম ইন্টিগ্রাল করতে হবে। তো ভলিউম ইন্টিগ্রালে এই যে পুরা স্ফিয়ারটা নিছে, এখান থেকে পুরা স্ফিয়ারটা নিয়ে তারপরে ইন্টিগ্রেশনটা পারফর্ম করছে, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে কাইন্ড অফ এইভাবে সলভ করছে। এখন এটা হচ্ছে একটা প্রবলেম, আর যদি তোমাদের আর কিছু প্রবলেম দিয়ে দেবো, সো ওইখান থেকে যদি তোমাদের মানে ক্যালকুলেশন করতে প্রবলেম হয় তাহলে আমরা হয়তো আরেকটা ক্লাস রাখতে পারি, যেটা হচ্ছে প্রবলেমগুলো নিয়ে সলিউশন করবো আর কি। তো আজকে আমাদের 3টা বিষয় অলরেডি হয়ে গেছে, আজকে মোটামুটি এ পর্যন্তই আমাদের। আমরা ধরে নিতে পারি আমাদের চ্যাপ্টার 4 মোটামুটি কমপ্লিট হয়েছে।